নিয়ে আসছেন খেলাফত মজলিস দরগাপাশা ইউনিয়ন শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা মুফতি নাসির উদ্দিন। জননেতা মুফতি নাসির উদ্দিনকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলাফত মজলিসের আজকের এই মহাসমাবেশের সম্মানিত অতিথিবৃন্দের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা এবং মোবারকবাদ জানিয়ে সামান্য বক্তব্য শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, বিগত বছরগুলোতে আমরা অনেকে দেখেছি শাসন করতে দেখিনি, কিন্তু শোষণ করতে দেখেছি। আমরা অনেকে জনগণের হক পরিপূর্ণভাবে আদায় করতে দেখিনি, জনগণের হক মেরে খাইতে দেখেছি। সরকার কর্তৃক এই আসলে যে বাজেট প্রকাশ করা হয়েছিল সেই বাজেট পরিপূর্ণভাবে ব্যয় করতে দেখিনি। সেই বাজেটের আমানতকে যিনি পবিত্র কালামুল্লাহ পাকের ধারক বাহক, যিনি পবিত্র কালামুল্লাহ পাকের হাফিজ জনাব মুশতাক আহমদ চৌধুরী সাহেব, আমার অত্যন্ত বিশ্বাস হলো যার অন্তরে কালামুল্লাহ পাক রয়েছে তিনি কখনোই জনগণের হক মেরে খাবেন না, তিনি কখনোই জনগণের হক আদায় করতে এক পাও দ্বিধাবোধ করবেন না। তিনি নির্দ্বিধায় নির্ভয়ে জনগণের হক হারফান বা হারফান আদায় করে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি হাফিজ জনাব মুশতাক আহমদ চৌধুরীর পাশে থাকেন, ওনাকে এই আসনে আসীন করতে যদি আপনারা সিঁড়ি হয়ে দাঁড়ান, পথের কাঁটা হয়ে যদি না দাঁড়ান, তাহলে আশা করি ইনশাআল্লাহ তিনি এই আসনে সর্বোচ্চ আসনে আসীন হবেন ইনশাআল্লাহ। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের একটি বিশাল মিছিল আমাদের প্রোগ্রাম স্থলে উপস্থিত হয়েছে। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে মিছিলকারী ভাইদেরকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন খেলাফত মজলিস জয়খলস পশ্চিম শাখার সংগ্রামী সহ সভাপতি মাওলানা রুহুল আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যাটাকে সাড়া দিয়েছি, এখানে সমবেত হয়েছি, উনি হলেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের হযরত মাওলানা হাফেজ শেখ মুশতাক আহমদ সাহেব। উনি হলেন আমার ধারণা মতে, আমি তো ওনাকে আগে চিনি নাই। উনি যখন জাতীয় নির্বাচনে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের এমপি হিসাবে হওয়ার জন্য সবাইকে ডাকলেন, আহ্বান দিলেন, তখন ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে নোয়াখালীবাজার মসজিদে। ওনার সাথে আমি অনেক সময় আলাপ করছি, আলোচনা করছি। করার পর তার কাছ থেকে আমি যে কথাগুলো বুঝলাম, তাদের যে মনোভাব,
এতে বোঝা গেল তাদের মন উদার মন। হাফেজ শেখ মুশতাক আহমদ সাহেব উনি হলেন সৎ এবং নিষ্ঠাবান, গরিব দুঃখী মানুষের প্রতি উনার মন উদার। সেই হিসাবে মুশতাক আহমদ সাহেবকে আমরা আপনাদের ভোট দিয়ে ওনাকে জয়ী করা আমাদের জন্য কর্তব্য। আমরা যার কাছ থেকে সঠিকভাবে মূল্যায়ন পাই, যার কাছ থেকে আমরা আমাদের অধিকার আদায় করতে পারি, যার কাছে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, যার কাছে আমাদের মনের দুঃখ বেদনা প্রকাশ করতে পারি, তাকেই আমরা নির্বাচিত করব। ঠিক কি ঠিক না? আমি আমার ব্যক্তিগতভাবে সবাইকে আহ্বান করি, আমাদের যে মূল্যবান ভোট আমরা সঠিক এবং সৎ নিষ্ঠাবান, যার কাছে আমরা সঠিক মূল্যায়ন পাই, ওনাকেই আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। হাফেজ শেখ মুশতাক আহমদ সাহেব কে যদি আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, তাহলে আমাদের সর্ব অধিকার ইনশাআল্লাহ আমরা পাবো, আদায় করতে পারবো। আমরা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করতাম, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বক্তব্য রাখবেন শিমুলবাগ ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ভাই মুফাজ্জল করিম। ভাই মুফাজ্জল করিমকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত সুনামগঞ্জ 3 আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য হাফেজ শেখ মুশতাক আহমদ ভাইয়ের দাওয়াতি সমাবেশের আজকের উপস্থিত সম্মানিত সভাপতি খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নুরুল ইমান, আজকের সভার প্রধান অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন, বিশেষ অতিথি খেলাফত মজলিস কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আলী হাসান উসামা, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ 3 আসনের কাঙ্ক্ষিত আগামীর সংসদ সদস্য হাফেজ শেখ মুশতাক আহমদ। আমি শিমুলবাগ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আজকের সমাবেশের উপস্থিত সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারই সাথে সাথে আমি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আপনারা সবাই জানেন যে আমরা বিগত 17 বছর
আমাদের যে কাঙ্ক্ষিত ভোট, আমাদের কাঙ্ক্ষিত যে অধিকার ছিল, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমাদের কাঙ্ক্ষিত নিয়ামতকে, আমাদের কাঙ্ক্ষিত আমানতকে আমরা যথাযথ জায়গায় প্রয়োগ করতে পারিনি। ইনশাআল্লাহ আমরা হাজারো উত্থান এবং পতনের মাধ্যমে 2024-এর জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত যে একটা সুযোগ আসছে, সেই সুযোগের মাধ্যমে আমরা একজন সৎ, ন্যায় নিষ্ঠাবান, নৈতিক চারিত্রিক এবং সর্বাধিক গুণাবলী বিশিষ্ট একজন ব্যক্তিকে আমাদের আমানত দ্বারা এই পবিত্র সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন, খেলাফত মজলিস এমন একটি সংগঠন, যেই সংগঠন চারিত্রিক দিকে, নৈতিকতার দিক দিয়ে এবং সার্বক্ষণিক গুণাবলীর মাধ্যমে একজন বলিষ্ঠ নেতৃত্ব তৈরি করে, এবং তারই প্রেক্ষিতে খেলাফত মজলিস এমন একজন ব্যক্তিকে আমাদের সুনামগঞ্জ 3 আসনে মনোনয়ন দিয়েছেন, যেই ব্যক্তি একজন হাফেজে কুরআন, একজন লন্ডনের সুয়াস বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এবং লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের উনি হচ্ছেন প্রধান। এইরকম একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে যদি আমরা এই পবিত্র সংসদে পাঠাতে পারি, তাহলে আমাদের এই সমাজে চুরি ডাকাতি, খুন গুম রাহাজানি, অন্যায় অবিচার, লুট, এই সমস্ত জিনিস হবে না। আপনারা জানেন, বিগত সরকারের আমলে কিছুদিন আগে আমাদের সুনামগঞ্জ সদর হাসপাতালের একটা নিউজ আপনারা দেখেছেন, 2,48,00,000 টাকার ঔষধ নষ্ট হয়ে গেছে, এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যদি এই ঔষধগুলোকে সাধারণ জনগণ, গরিব দুঃখীদের মাঝে ঠিকমতো প্রয়োগ করা হতো, ঠিকমতো এদেরকে বিলিয়ে দেওয়া হতো, তাহলে আজকে এই অবহেলিত জনগণ বিনা চিকিৎসায় মারা যেত না। যাই হোক, আমি আপনাদের সামনে অদার্থ আহ্বান রাখবো, আপনারা আগামীতে আপনাদের চোখ কান খোলা রাখবেন এবং এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন, যে ব্যক্তি নির্বাচিত হলে দেশে ঘুষ, সুদ, অন্যায়, অবিচার এসব কিছুই থাকবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি খেলাফত মজলিস পূর্ব পাগলা ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিশাল একটি মিছিল আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছে। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে মিছিলকারী ভাইদেরকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন খেলাফত মজলিস পূর্ব পাগলা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা আব্দুল লতিফ। জননেতা মাওলানা আব্দুল লতিফকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা,
সবাইকে পূর্ব বাংলা ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 56 বৎসর হতে চলছে। এই 56 বৎসর বাংলাদেশে আমরা কি দেখেছি? আমরা দেখেছি এদেশে স্বৈরাচারের উত্থাল পতন। আমরা দেখেছি এদেশের সরকার নিজ হাতে মানুষকে জবাই করে হত্যা। আমরা দেখেছি শাপলা চত্বরে নিরীহ উলামায়ে কেরামদেরকে রাতের অন্ধকারে কারেন্ট বিচ্ছিন্ন করে সরকারের বাহিনী গুলি করে আলিম উলামাদেরকে হত্যা। আমরা দেখেছি এদেশের প্রাণপ্রিয় দেশপ্রেমিক বাংলাদেশের একমাত্র বাহিনী, স্বচ্ছ বাহিনী, যে বাহিনী দেশের বন্ধু, যে বাহিনী মানুষের বন্ধু, সেই স্বচ্ছ এবং সৎ সেনাবাহিনীকে এই সরকার সুপরিকল্পিতভাবে একসঙ্গে 57 জন দেশপ্রেমিককে হত্যা। এই স্বাধীন দেশে এমন স্বপ্ন দেখার কথা আমাদের ছিল না। সম্মানিত উপস্থিতি, তাদের শুধু তাই নয়, আমাদের এই বাংলাদেশে আমরা দেখেছি জাতির বিবেক হযরত উলামায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেলে বন্দী করে রিমান্ড নামে স্টিম রোলার চালিয়ে তাদের জবানকে বন্ধ করে দেওয়া। আমরা দেখেছি এদেশে লুট আর খুন। আমরা দেখেছি এই 56 বৎসর বাংলাদেশে শুধু গুণ আর খুন, এছাড়া আর কিছুই আমরা দেখিনি। আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই স্বপ্ন তো আমরা দেখার ছিল না। সম্মানিত উপস্থিতি, তাদের শুধু তাই নয়, ঐক্য আমাদের সুনামগঞ্জে যে হত্যাকাণ্ড ঘটেছে, এইটা বর্বরতার যুগকে হার মানিয়েছে। আমাদের সুনামগঞ্জের সুনামগঞ্জ আলিমে দ্বীন হযরত মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে তারা গুম করে হত্যা করে এদেশে প্রমাণ করেছে এদেশ স্বৈরাচারের দেশ। আমরা চাই এ সমস্ত বেড়াজাল থেকে দেশ এবং জাতিকে মুক্ত করে আগামী একাদশ সংসদ নির্বাচনে আলিম উলামাদের পক্ষে জনমত তৈরি করার জন্য আপনাদের বিবেককে জাগ্রত করার আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে, আমাদের শান্তিপ্রিয় মানুষ, শান্তিগঞ্জের মানুষকে ধন্যবাদ জানাই। এই রোদের মধ্যে আপনারা প্রোগ্রামে সময় দিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী সংসদ যেন হয় ইসলামী সংসদ, আগামী সংসদ যেন হয় উলামায়ে কেরামের সংসদ, আগামী সংসদ যেন হয় ঐক্যের প্রতীক দেওয়ালগড়ি মার্কার সংসদ। সবাইকে বিবেক বিবেচনা করে আগামী সংসদ নির্বাচনে আমাদের মোস্তাক ভাইয়ের পক্ষে জনমত তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন খেলাফত মজলিস জয়কলস পূর্ব ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কারি হুসাইন আহমদ। نحمده ونصلي على رسوله الكريم
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গণমানুষের সংগঠন শান্তিগঞ্জ উপজেলার আজকের জনসভার সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, আজকের সভার বিশেষ অতিথি, আজকের সভার সুনামগঞ্জ জেলার সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আমার বক্তব্যের আগে জয়কলস ইউনিয়ন তথা শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের জনসাধারণ মানুষকে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করতেছি। আমরা বিগত 15 থেকে 16 দিন ধরে শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে গঞ্জে গিয়েছি। যেই মানুষের সামনে আমরা আমাদের দেওয়ালগড়ি প্রতীক দিয়েছি, সেই মানুষটা হাসি মুখে নিয়ে মুস্তাক ভাইয়ের চেহারা দেখে বলতেছে এবারের নির্বাচনের প্রার্থী। যেই প্রার্থীকে দেখা মাত্রই মানুষের মন আকৃষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই কথা শুনে জনতার মধ্যে আমাদের মনের মধ্যে একটি জোয়ার উঠেছে। আমাদের দলীয় যে প্রতীক দেওয়ালগড়ি মার্কা, আমাদের দেওয়ালগড়ি মার্কা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দেওয়ালগড়ি মার্কা নিয়ে সুনামগঞ্জ 3 আসনে নির্বাচিত করব ইনশাআল্লাহ। আমি আমার জাতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, যেহেতু আমরা এমন আছে ইসলামী দল ঐক্য হতে পারে, যদি ইসলামী দল ঐক্য হয় আমাদের জোর দাবি থাকবে সুনামগঞ্জ 3 আসনে জননেতা জনাব শেখ হাফেজ মুস্তাক ভাইকে দেওয়ালগড়ি প্রতীক দিয়া শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলায় নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আমি আরেকটি কথা বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আমি জানি এই যে দল বিগত অনেক বছর ধরে করতেছি, কিন্তু আমাদের কোনো নেতা পাই নাই। যেহেতু আমাদের একটি নেতা পেয়েছি, আমাদের যোগ্য নেতা পেয়েছি, এই যোগ্য নেতাকে আগামীতে ওই দেওয়ালগড়ির জন্য রক্ত পানি একত্রিত করে পরিশ্রম করে দেওয়ালগড়িকে বিজয় করব ইনশাআল্লাহ। আপনার সবাই রাজি তো ইনশাআল্লাহ? দেওয়ালগড়ির জয় হবে তো ইনশাআল্লাহ? এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ভাই জাহিদ হাসান। ভাই জাহিদ হাসানকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণসংগঠন খেলাফত মজলিস কর্তৃক মনোনীত মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হাফেজ শেখ মুস্তাক আহমদ এর সমর্থনে আজকের এই দাওয়াতি গণসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের এলাকার প্রাণপ্রিয় জনগণ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই
গত 16 বছর ধরে ফেসিবাদ আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন আমরা দেখতে পাই। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে মুক্তি পেয়েছে। তাই এই স্বাধীনতাকে ধরে রাখতে আমরা আগামী নির্বাচনে সুযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা আমাদের দায়িত্ব। তাই আসুন আমরা খেলাফত মজলিস মনোনীত হাফিজ শেখ মুস্তাক আহমদ ভাইকে দেওয়ালগড়ি মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের আমাদের সুনামগঞ্জ 3 আসনের জন্য নির্বাচিত করে জয়যুক্ত করে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সম্পূর্ণরূপে সমর্থন করছি এবং এলাকাবাসীকে উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারাও সমর্থন করুন এবং দেওয়ালগড়ি মার্কায় ভোট দিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান। ভাই মাওলানা সিদ্দিকুর রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পূর্ব বীরগাঁও ইউনিয়নের সদস্যদেরকে নিয়ে আজকে যে একটা মাহফিলের মধ্যে আসতে পেরেছি, এই জন্য পূর্ব বীরগাঁও ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ তার দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বের জন্য কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আজ আমরা 15 থেকে 16 বছর যাবত এমন একটা অন্ধকার যুগের মধ্যে ছিলাম, এমন একটা অন্ধকার অবস্থায় আমরা ছিলাম। আমরা যে আমাদের একটা দায়িত্ব ভোট দিয়ে যে একজন মানুষকে মনোনীত করব, এই ধরনের কোন পরিস্থিতি আমরা পাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে এই স্বৈরাচার সরকার থেকে বাছাই করে আমাদেরকে স্বাধীন মুক্তভাবে যে দেশে বসবাস করার, চলার মতো, বাকশক্তি প্রকাশ করার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করেছেন, এমন একজন মানুষ আমাদের কাছে দিয়েছেন, হাফেজ শেখ মুস্তাক আহমদ সাহেবকে, যাকে দেখলে মনে হচ্ছে যেমন একজন নুরানি একজন মানুষ আমাদের কাছে পৌঁছেছেন। আমার পূর্ব বীরগাঁও ইউনিয়নের মধ্যে গতকালকে যখন তিনি চলাফেরা করেছেন, সবাই একইভাবে বলেছেন যে আপনারা এক হয়ে আসেন, ইনশাআল্লাহ আমরা সর্ব অবস্থায় আপনাকে জোর দিয়ে আমরা জয়যুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ পূর্ব বীরগাঁও ইউনিয়নের মধ্যে। আমি আপনাদেরকে বলতে চাই এই কথাটাই, আমরা সবাই মিলে যদি মোস্তাক ভাইয়ের হাতটাকে আমরা দেওয়ালগড়ি মার্কাটাকে আমরা বিজয় করতে পারি, ইনশাআল্লাহ আমরা যেভাবে সামনের দিকে ইসলামী দেশ দেখতে চাই, ইসলামী রাষ্ট্র দেখতে চাই, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিবেন। এই আশা ব্যক্ত রেখে, সবার কাছে উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে এখানে সমাপ্ত করে নিচ্ছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী ভাই শিব্বির আহমদ। ভাই শিব্বির আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনামগঞ্জ 3 শান্তিগঞ্জ জগন্নাথপুর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ এবং উলামায়ে কেরাম এবং উপস্থিত নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করে ডেলিগেট বন্ধুগণ, সর্বপ্রথম আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি,
আপনারা নিশ্চয় অবগত আছেন 2024-এ ফ্যাসিস্ট সরকারের বিদায়ের ঘণ্টা বাজার মাধ্যমে একটি সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। যদি এই সুযোগটা আমরা এখন কাজে লাগাইতে পারি, সেটা হবে আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। তাই আপনাদের সামনে সুদূর লন্ডন থেকে বিলাসিতা জীবন ছেড়ে আপনাদের খেদমত করার জন্য বড় মানুষের নেতা জননেতা জনাব মুস্তাক আহমদ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য উদারত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করতাম। নারায়ে তাকবীর, খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ, মুস্তাক ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, মুস্তাক ভাইয়ের আগমন, শান্তিগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, লৌ সালাম শুভেচ্ছা, পক্ষ থেকে শান্তিগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি চলে আসছেন, যথাসময়ে মঞ্চে উপস্থিত হবেন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সহ সভাপতি ভাই মাওলানা ওলিউজ্জামান। ভাই মাওলানা ওলিউজ্জামানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, শান্তিগঞ্জ জগন্নাথপুরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ হাফিজ শেখ মুস্তাক আহমদ ভাইয়ের নির্বাচনী সমাবেশে সম্মানিত আজকের সভাপতি এবং অতিথিবৃন্দ, উপস্থিত ডেলিগেট ভাইয়েরা, প্রথমে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, বাংলাদেশের যত আলিম উলামাদেরকে বিগত দিনে জেল জুলুম করানো হয়েছে, কিছু কিছু আলিমদেরকে হত্যা করা হয়েছে, বছরের পর বছর জেলের মধ্যে রাখা হয়েছে, গুম করা হয়েছে, মামলা দিয়ে গড়ে বাইরে জেনে মনসায় সেখানে দৌড়ানো হয়েছে। কিন্তু আপনারা দেখছেন কোন উলামায়ে কেরাম অথবা দিনদার বুদ্ধিজীবী ভাইয়েরা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে? না, কখনো হইতে পারে না। তাহলে বোঝা যায় এই দেশের দিনদার বুদ্ধিজীবী উলামায়ে কেরাম এই দেশের সম্পদ, দেশের জন্য জান দিতে প্রস্তুত, মান দিতে প্রস্তুত, দেশের জন্য মরতে প্রস্তুত, দেশকে ভালোবাসেন। তাই আগামী দিনে দেশ রক্ষার্থে, ইমান রক্ষার্থে স্টেজের মধ্যে আছেন আমাদের মুস্তাক ভাই। দেখেন ওনার চেহারা, কত সুন্দর চেহারা। একজন হাফিজ, দায়ী, ইসলামী চিন্তাবিদ, মানুষের দরদি, পাক্কা সত্যবাদী মানুষ। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, যেহেতু সময় নাই, আপনারা বক্তব্য শুনবেন। আমাদের স্কলারগণ আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, জেলার নেতৃবৃন্দ আছেন। তাই আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে একজন সত্যবাদী মানুষ, হাফিজ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, সাদা মনের মানুষ, খেলাফত মজলিসের প্রার্থী, দেয়ালগড়ি মার্কার প্রার্থী, এই দেশের দায়ীদের প্রার্থী, শান্তিগঞ্জ জগন্নাথপুরবাসীর প্রার্থী শেখ জনাব মুস্তাক আহমদ ভাইকে দেয়ালগড়ির প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথপুর পৌর শাখার সংগ্রামী সভাপতি ভাই সুহেল আহমদ চুনু। ভাই সুহেল আহমদ চুনুকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের মুস্তাক ভাইয়ের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার মোহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন খেলাফত মজলিসের জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের মনোনীত প্রার্থী হবে শেখ মুস্তাক আহমদ সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ, সমাগত কর্মী পারা। আপনারা জানেন আমরা বিগত 16 বছর যাবৎ এদেশে খুনের রাজনীতি চালু করা হয়েছিল। আপনারা জানেন মুক্তিযুদ্ধের চেতনার নামে এদেশে খুনের রাজনীতি চালু করা হয়েছিল, মানুষকে বিভ্রান্তি করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা মানে গুম করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে লুটেরাদের প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে চাঁদাবাজি করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে আমার দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করা। সংগ্রামী বলতেন আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাতের আধারে আমার দেশের ওলামায়ে কেরামকে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, প্রিয় উপস্থিত, আপনারা জানেন আমার দেশের হাজার হাজার কোটি টাকা বেপাচার করে দেশকে পঙ্গু করে দেওয়া হয়েছে, ভারতের অঙ্গরাজ্যে পরিণত করা হয়েছিল। শুধু তাই নয়, দেশকে দেশের অর্থনীতিকে ধ্বংস করে আজকে দেশের 300 জন পার্লামেন্টারিয়ান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি যে বাংলাদেশ থেকে পার্লামেন্টের 300 সদস্য দেশ ছেড়ে পালিয়েছে, মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়েছে, আওয়ামী লীগের শপথপ্রাপ্ত লুটেরা দেশ ছেড়ে পালিয়েছে। এরকম ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি। প্রিয় উপস্থিত, খেলাফত মজলিস 1989 সালের 8 ডিসেম্বর তার যাত্রা শুরু হয়েছিল। যাত্রা শুরু থেকে সকল আন্দোলন সংগ্রামে খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে দেওয়াল করে প্রতিদিন শেখ মুস্তাক আহমদকে নির্বাচিত করবেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের বিশিষ্ট একজন মুরব্বী বক্তব্য রাখবেন খেলাফত মজলিস কলকলি ইউনিয়নের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ গয়াস মিয়া। গয়াস মিয়া ভাইকে ওনার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আজকের এই মহতী সভার সভাপতি এবং উপস্থিত আজকের যুব মজলিস, ছাত্র মজলিস, শ্রমিক মজলিস ভাইয়েরা, আমার সালাম গ্রহণ করুন। উপস্থিত আজকের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের আস্থাভাজন ব্যক্তিত্ব সুনামগঞ্জ 3 আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ মুস্তাক ভাই সাহেব। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতেছি, শুধু একটি কথাই বলতেছি। মুস্তাক ভাই উনি একজন সৎ মানুষ এবং উনি খেলাফত মজলিসে, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় হয়েছে।
আমরা কিন্তু নতুন এই সংগঠনে যোগ দিয়েছি একমাত্র সৎ এবং সাহসী ব্যক্তি থেকে। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। একটি কথা বলবো, শুধু আমরা দল মত নির্বিশেষে মোস্তাক ভাই গড়ি মার্কায় ভোট দিয়ে মোস্তাক ভাইয়ের হাত শক্তিশালী করতে গেলেও আমরা দ্বিধাবোধ না করি। আরেকটি কথা বলতেছি, আমরা সবাই যাতে মোস্তাক ভাইকে উন্নতির সাফল্যের দ্বার প্রান্তে নিতে পারি এই আশা ব্যক্ত করে একটি কথা, সৎ মানুষের জন্য আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করতে হইলে অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু কবির ভাষায় বলতে হয়, করিতে পারি না কাজ, সদা বয় সদা লাজ, সদা সংশয় সদা চলে, পাশে লুকে কিছু বলে। তাই আমরা পাশে লুকে খান না দিয়ে আমরা মোস্তাক ভাই গড়ি মার্কাকে প্রতিটি ঘরে দুলগুড়ায় পৌঁছে দিতে পারি, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জমিলুল হক আমিনী। ভাই জমিলুল হক আমিনীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত সুনামগঞ্জ ৩ আসনের আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাফিজে কোরআন জনাব শেখ হাফিজ মোস্তাক আহমদের সমর্থনে আজকের এই বিশাল সমাবেশের মহতরম সভাপতি, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন শাখা নেতৃবৃন্দ, অত্র এলাকার সর্বসাধারণ, আমি একটাই কথাই বলতে চাই, আপনারা অনেক রাজা দেখেছেন, অনেক সংসদ সদস্য দেখেছেন, অনেক মন্ত্রী দেখেছেন, প্রধানমন্ত্রী দেখেছেন, বহু আপনারা দেখেছেন। এবার একটি সুযোগ এসেছে, 16 বছর আমরা আন্দোলন, নির্যাতন, নিষ্পেষণ সহ্য করে একটি স্বাধীন রাষ্ট্র আবার ফিরে পাওয়া, এই ফিরে পাওয়াকে আমরা ধরে রাখার জন্য আগামী সংসদ নির্বাচনে একজন ডক্টর, হাফিজে কোরআন, ইসলামী চিন্তাবিদ, সৈয়দপুরের কৃতি সন্তান, সুনামগঞ্জ এবং শান্তিগঞ্জের কৃতি সন্তানকে আমরা সংসদে পাঠাবো। আমি সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি, আগামী সংসদ নির্বাচনে উলামায়ে কেরামের সমর্থিত, খেলাফত মজলিসের সমর্থিত, সর্বস্তরের মানুষের কাছে কাঙ্ক্ষিত একজন সংসদ প্রার্থী, তাকে আমরা দেওয়াল গড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আমি সবাইকে উদারত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ। খেলাফত মজলিস জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহ সাধারণ সম্পাদক জননেতা মাওলানা নুরুল ইসলাম। জননেতা মাওলানা নুরুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام। সম্মানিত শান্তিগঞ্জবাসী, খেলাফত মজলিস সুনামগঞ্জ ৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী এলাকার খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী জনতা জনাব শেখ মোস্তাক আহমদের আজকের এই নির্বাচনী দাওয়াতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সুনামগঞ্জ জেলা শাখা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত শান্তিগঞ্জবাসী
আমি বলতে চাই খেলাফত মজলিস চাই এই জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। সংগ্রামী তৌহিদি জনতা 1989 সালে খেলাফত মজলিস তার যাত্রা শুরু করেছে সর্বস্তরের জনগণকে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য। খেলাফত মজলিস তার কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আপনাদের সামনে খেলাফত মজলিস কেন্দ্র থেকে শেখ মোস্তাক মাহমুদ সাহেবকে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমি বলতে চাই 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এরপরে জনগণের কোনো শান্তি হয় নাই। গত 24শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা মনে করেছিলাম ফ্যাসিস্ট এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। এরপরেও দেখা যায় এই ফ্যাসিস্টের দূষণরা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগে আছে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা বিশ্বাস করি যতদিন পর্যন্ত এই সমাজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে, যতদিন পর্যন্ত এই সমাজে তাকওয়াওয়ালার নেতৃত্ব প্রতিষ্ঠা না হবে, কখনো এই সমাজে পরিবর্তন আসতে পারে না, আসবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটি কথা বলতে চাই, আপনারা কি জানেন এই দেশে গণঅভ্যুত্থান হয়েছে মানুষের শান্তির জন্য, গুম খুন নির্যাতন এগুলো বন্ধ হওয়ার জন্য, কিন্তু এরপরেও আজ পর্যন্ত গুম খুন নির্যাতন, মানুষের অধিকার, জনগণের অধিকার, ভোটার অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন গত 4 দিন আগে এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমদিন মৌলানা মোস্তাক আহমদ সাহেবকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অনতিবিলম্বে যদি মোস্তাক আহমদ সাহেবের দুষ্কৃতকারীকে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, সুনামগঞ্জের সমস্ত তৌহিদি জনতা, উলামায়ে কিরাম, সর্বস্তরের সকল সংগঠন একত্রিত হয়ে দুর্বার আন্দোলন করে তুলবে। সংগ্রামী তৌহিদি জনতা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী নির্বাচনে আপনারা ভোট দেন। প্রত্যেক বর্ষে নির্বাচন আসলে আপনারা ভোট দেন, কিন্তু আপনারা যাদেরকে ভোট দেন এরা কি আপনাদের অধিকার প্রতিষ্ঠা করেছে? গরিব দুঃখীর অধিকার প্রতিষ্ঠা করেছে? আপনারা কি সবার এই চাহিদা পূরণ করেছে? কখনো না। তার কারণ হলো আপনারা যাদেরকে ভোট দেন তারা হলো দুর্নীতিবাদ, দুশ্চরিত্র। আপনারা যদি একদল সৎ চরিত্রবানকে যোগ্য নেতৃত্ব যদি আপনারা সংসদে বানাইতে পারেন, তাহলে আপনাদের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে যদি জনতা মোস্তাক আহমদকে আপনারা নির্বাচিত করতে পারেন, ইনশাআল্লাহ জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের ইনশাআল্লাহ শান্তি চলে আসবে। সেই উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মাওলানা আখতার হুসাইন, সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা মাওলানা আখতার হুসাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। গণমানুষের সংগঠন খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত জেলা শাখা উপজেলা শাখার নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা,
শান্তিগঞ্জের শান্তিপ্রিয় সর্বস্তরের জনতা, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে 54 বছরেরই বাংলাদেশে মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর গণঅভ্যুত্থান, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, তার বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার জন্য, শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য, চিকিৎসার অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে জাতি রক্ত দিতে হয়েছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য একাধিকবার আন্দোলন এবং সংগ্রাম করতে হয়েছে। অথচ তিনবার এই স্বৈর সরকার, যারা আজকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, তিনবার বিনা ভোটে জোর করে তারা ক্ষমতায় বসেছিল এবং ক্ষমতায় বসে একটাই লোক, জাউল আহসান যার নাম, সে নিজেই 1030 জন লোককে হত্যা করেছে নির্মমভাবে। এই হত্যার যে ধারাবাহিকতা বাংলাদেশে তারা শুরু করেছিল, তারা চলে যাওয়ার পরেও আজকেও হত্যা লুণ্ঠনের রাজনীতি বাংলাদেশে চলমান আমরা লক্ষ্য করছি। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে সরকার ক্ষমতায় আছেন, আপনি সংস্কার করবেন, নির্বাচনের ব্যবস্থা করবেন, দেশ এবং জাতির জনগণের নিরাপত্তা বিধানের ব্যবস্থা করা আপনার জন্য অপরিহার্য দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার তৎপরতা আমরা লক্ষ্য করছি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে হত্যা হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, গুম হচ্ছে, জাতি আজকে উদ্বিগ্ন। যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পলায়ন হয়েছে, তাদের সে রেখে যাওয়ার চরিত্র বাংলাদেশের মানুষ এখনো লক্ষ্য করতেছে। আমরা আজকে শান্তিগঞ্জ থেকে বলতে চাই, বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করেছে, এখনো জনগণকে হত্যা করা হবে, লুণ্ঠন হবে, ব্যাংক ডাকাতি হবে, এগুলো দেখার জন্য নয়। অনতি বিলম্বে প্রশাসনকে সতর্ক করে দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা আপনারা করেন। পরবর্তী কথা বলতে চাই, জমিয়তুল উলামা ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত সহসভাপতি বন্ধুবর জনাব মোস্তাক আহমদ গুম হলেন। প্রশাসন আশ্বস্ত করল, নদীতে ভেসে উঠল লাশ। 2 দিন পরে একজনকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখছি। আমরা চাই এই মিডিয়ার যুগে যারা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট, অনতি বিলম্বে সবাইকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। শেষ কথা বলবো, ফ্যাসিস্ট সরকার যাই করুক আর নাই করুক, এই এলাকায় কিছুটা উন্নয়ন হয়েছে, সত্যিকে আমরা স্বীকার করব। এখানে যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্ধারিত করা হয়েছে, যারা সুবিধাভোগী রাজনীতিবিদ, এখন ওনারা চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের স্থানকে পরিবর্তন করবেন। আমরা চাই যে জায়গাতে বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ব নির্ধারিত করা হয়েছে, শান্তিগঞ্জবাসীর প্রাণের দাবি হচ্ছে ওই জায়গাতে অবশ্যই বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। দ্বিতীয় কথা বলে আমি শেষ করব, দিরাই রাস্তাতে মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটাকে জনগণের চিকিৎসার জন্য যা প্রয়োজন অনতি বিলম্বে এর ব্যবস্থায় সরকারকে করে দিতে হবে। চিকিৎসার জন্য ঢাকা আর উসমানী মেডিকেলে এই সুনামগঞ্জের মানুষ আর যেতে যেতে হয়রানির শিকার হতে চায় না। শেষ কথা বলবো, আমরা দেখছি 12 ফেব্রুয়ারি হয়তো জাতীয় সংসদ নির্বাচন হবে। অনেক ভোট আপনারা দিয়েছেন, আরো ভোট দেবেন। স্বচ্ছ এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য ভোট আমরা কামনা করি। সরকার অবশ্যই লেভেল ফিল্ড তৈরি করতে হবে, রাতের ভোট দিনে হবে, মৃত ব্যক্তির ভোট কাস্ট হবে, দরজা লাগানো হবে। এই ধরনের পায়াতেরা নির্বাচন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাই। খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার এই 3 আসনে যে ব্যক্তিকে প্রার্থী করেছে
জনাব শেখ মোস্তাক আহমদ, অনেক বন্ধুরা আমার কথা বলেছেন। আমিও বলতে চাই, এদেশের মানুষের অধিকার, জনগণের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, রাস্তাঘাট নির্মাণ সহ জনগণের যে চাহিদা আছে, উনি বিদেশ থাকলেও বিদেশ থাকা অবস্থায় আমাদের সাথে সহযোগিতা করে বন্যার সময়, দুর্যোগের সময় আমাদেরকে গরিব অসহায় মানুষের পাশে যেতে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন। এই লোককে সংগঠন দলের পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দিয়েছে। আমরা আশা করি আপনারা যদি সবাই প্রতি একজন মোস্তাক সেজে সারা শান্তিগঞ্জের প্রতিটি ঘরে ঘরে মোস্তাক ভাইয়ের সালাম পৌঁছে দেয়ালগুলির প্রতীকের পরিচয় তুলে ধরে প্রতি একজন মোস্তাক হয়ে আপনারা কাজ করেন, আশা করা যায় আশানুরূপ একটা রিজাল্ট আমরা আনতে পারবো। আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন মজলুম মুস্তাদাফিন মানুষের মুখপাত্র খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি জননেতা মাওলানা আকিক হুসাইন বক্তব্য নিয়ে আসছেন। জননেতা মাওলানা আকিক হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গণমানুষের সংগঠন খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি মাহফিলে সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিয় কর্মী ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সুধীমণ্ডলী, আমরা যে মুহূর্তে এখানে মাহফিলে সমবেত হয়েছে, এমন একটি সময়ে যখন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি কঠিন সময় অতিক্রম করছে। দীর্ঘ 16 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা আশা করেছিলাম একটি শান্তির বাংলাদেশ পাব, নির্বিঘ্নে মানুষ চলাফেরা করতে পারবে, বসবাস করতে পারবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা লক্ষ্য করছি সেই ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও এখনো কিন্তু এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করে নাই। এখনো বিভিন্নভাবে, বিভিন্ন পন্থায়, বিভিন্ন লেবাস ধরে দেশে অরাজকতা সৃষ্টি করছে। এক এক সময় এক এক রূপ ধারণ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। জাহাঙ্গীর ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শান্তিগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আজকের দাওয়াতি মাহফিলের প্রধান অতিথি এদেশের গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সংগ্রামী মহাযুগ্ম মহাসচিব
অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন আজকের মাহফিলের বিশেষ অতিথি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক বিশিষ্ট আলেম দ্বীন শায়েখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ, উনারা এই মন্ত্র মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা শান্তিগঞ্জবাসীর পক্ষ থেকে উনাদেরকে আন্তরিক অভিবাদন এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে মেহমানদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। আমি শুধু একটি কথা বলতে চাই, আমি যে কথা বলছিলাম, দেশে কিন্তু এখনো অরাজকতা বন্ধ হয় নাই, দেশে এখনো কিন্তু খুন গুণ বন্ধ হয় নাই। আমরা এই শান্তিগঞ্জ উপজেলায় আপনারা লক্ষ্য করেছেন, আমাদের এক ভাই মাওলানা মুশতাক আহমদ গাজীনগরে একজন নিঃস্বার্থ মানুষ, একজন রাজনীতিবিদ, তাকে গুম করে তারপর খুন করা হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই খুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রিয় উপস্থিতি, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এদেশের সকল রাজনৈতিক দল সহ সকলের সমর্থন নিয়ে দেশের ক্ষমতায় আছেন। দেশবাসী আশা করেছিল উনার নেতৃত্বে একটি গুম খুন মুক্ত একটি দেশ আমরা পাব, আর হয়তো কোনো মায়ের বুক খালি হবে না। তা উনার নেতৃত্বে এদেশে আইন শৃঙ্খলার উন্নতি হবে, এদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা কিন্তু উনার কাছ থেকে সেটা পাই নাই। উনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যেই আপনারা জেনেছেন নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘোষণা করে একটি রুটম্যাপ। আমরা আশা করছি, আশা আকাঙ্ক্ষা যেটা সংস্কার, সেই সংস্কারের সকল কার্যক্রম পূর্ণ করে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আগামী ফেব্রুয়ারিতে যাতে এদেশের মানুষ দীর্ঘদিন যে ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল, একটা সুন্দর নির্বাচন থেকে বঞ্চিত ছিল, এদেশে যেভাবে অতীতে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতো, আমরা আশা করছি ডক্টর ইউনূস সাহেব, উনার পরিষদ আগামী নির্বাচন একটি সুন্দর, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপহার দিবেন এবং এই নির্বাচন বাস্তবায়নের জন্য যা যা করা দরকার উনি তা করবেন। প্রিয় শান্তিগঞ্জবাসী, এই শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জের 3 আসন, এই আসনে খেলাফত মজলিস ডক্টর হাফেজ শেখ মুশতাক আহমদ ভাইকে এমপি প্রার্থী হিসেবে এখানে মনোনয়ন দিয়েছে। আমরা আশা করছি এদেশের মানুষ আগামীর বাংলাদেশ যেভাবে দেখতে চায়, আগামীর বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখে, সেই বাংলাদেশ সব মানুষের স্বপ্ন পূরণে ডক্টর মুশতাক আহমদ মতো মানুষের প্রয়োজন। আমরা যদি এই সমস্ত ক্ষুধাবিরো নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করতে পারি, জাতীয় সংসদে পৌঁছাতে পারে, তাহলে এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হবে। আর যদি আমরা অতীতের মতো আবারও ভুল করি, তাহলে আমার ভাগ্যের উন্নতি, আমাদের সেই স্বপ্ন পূরণ কখনো হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সংগ্রামী সহ সভাপতি জননেতা মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস, জননেতা মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। হাফিজ শেখ মুশতাক আহমদ সাহেব তথা দেয়ালগড়ি প্রতীকের সমর্থনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপস্থিত আছেন বাংলার নন্দিত মুফাসসিরে কুরআন, বিশিষ্ট লেখক গবেষক, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি শেখ আলী হাসান উসামা সহ নেতৃবৃন্দ এবং আপামর জনতা। আমরা জানি আজকে যে জায়গাতে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি সে জায়গার নাম হচ্ছে শান্তিগঞ্জ। বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মানুষ শান্তির জন্য হাহাকার করছে। সবাই আমরা শান্তি চাই। শান্তিগঞ্জের মানুষ অশান্তি চায়, কিন্তু শান্তির জন্য আমরা দেখেছি 1947 সালে ইসলামের নামে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য পাকিস্তান গঠন হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি। জালিমরা শাসন করেছে, শোষণ করেছে। 1971 সালে আমরা যখন বৈষম্যের শিকার হয়েছিলাম, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামের মাধ্যমে শাহাদতের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। দীর্ঘ 54 বছর স্বাধীনতার পর অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা দেখছি যে যত দিন যাচ্ছে হচ্ছে ঘুষ, দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, গুম এবং অস্বস্তি এবং অশান্তিতে আমরা দীর্ঘদিন ছিলাম। বিগত 16টি বছর আমরা একজন ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম। আমরা দোয়া করেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে সেই জালিম থেকে পরিত্রাণ করো, এবং 2000 শহীদের বিনিময়ে বিগত বছরের 5ই আগস্ট আমরা স্বাধীনতার একটি লাভ করেছিলাম, বিপ্লব হয়েছিল, এবং আমরা মনে মনে ধারণা করেছিলাম যে শান্তির দেশ হয়ে যাবে বাংলাদেশ। কিন্তু পট পরিবর্তনের সাথে সাথে আমরা কি পেলাম? পুলিশরা আবার সেই অবস্থায় চলে গেল, লুণ্ঠন, রাহাজানি, ছিনতাই চলে আসলো। আবার মানুষকে রাস্তার মধ্যে পাথর মেরে হত্যা করা হলো। এই সুনামগঞ্জের কৃতি সন্তান মৌলানা মোশতাক গাজী নগরীর মতো নিরীহ আলিমকে হত্যা করা হলো। এইভাবে আমাদের সরকার পরিবর্তন হবে, কিন্তু নীতি এবং আদর্শের কোনো পরিবর্তন আসেনি। এর কারণ হলো আমরা এভাবে যদি সরকার পরিবর্তন হয়, এই সরকার পরিবর্তনের মাধ্যমে আমরা কখনো শান্তি অর্জন করতে পারবো না। তাই আমরা কি করতে হবে? আমরা কালামুল্লাহর দিকে, সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যেতে হবে এবং খেলাফত রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের দিকে মুটোই বিন্দু মাত্র দাবিত হয় না। যদি হয়ে যাও তাহলে তোমাদের জাহান্নামে জ্বলতে হবে। প্রিয় শান্তিগঞ্জবাসী, আমার আবদার হচ্ছে যে আমরা বিগত সরকারের সময় যারা জালিমদের সাথে আমরা হাতাহাত করেছি, জালিমদের সহযোগিতা করেছি, তাদেরকে আমরা প্রত্যাখ্যান করতে হবে। আগামী দিনে যাদেরকে মনে করব জালিমের সহযোগী হবে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে এবং কোরআন এবং সুন্নাহর আলোকে সৎ মানুষের শাসন, ক্ষুধাবিরু মানুষের ব্যক্তিত্বকে আমরা সংসদে পাঠিয়ে প্রকৃত শান্তি এবং মুক্তির জন্য আমরা চেষ্টা করতে হবে। খেলাফত মজলিসের পক্ষ থেকে এমন একজন যোগ্য, সৎ একজন নেতৃত্ব আপনাদের সামনে পেশ করা হয়েছে, যার নাম হচ্ছে হাফিজ শেখ মুশতাক আহমদ। আমি আশা রাখবো আগামী নির্বাচনে আমরা এদিকে সেদিকে কোন জালিমের দিকে দাবিত না হয়ে আল্লাহ এবং আল্লাহর
আল কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর দিকে খেয়াল রেখে একজন সৎ এবং যোগ্য ব্যক্তিত্বকে আমরা নির্বাচিত করে আমরা ভোটের মতো একটি আমানতকে আমরা প্রদান করব এবং এর মাধ্যমে আমরা দুনিয়াতে কল্যাণ লাভ করব, আখিরাতে কল্যাণ লাভ করব। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি জননেতা সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি জননেতা সাখাওয়াত হুসাইন মোহন, मोहम्मद सल्लल्लाहु अलैहि रसूलिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সংগ্রামী সভাপতি মঞ্চে আছেন খেলাফত মজলিসের শ্রদ্ধাভাজন যুগ্ম মহাসচিব, মঞ্চে উপবিষ্ট আলেমকুল শিরোমণি খেলাফত মজলিসের উলামা বিষয়ক সম্পাদক সাহেব আলিয়া চানুসমা, মঞ্চে উপবিষ্ট দায়িত্বশীলবৃন্দ, প্রিয় শান্তিমনবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুনতেই আমি আমাদের সুনামগঞ্জে জমিয়ত নেতা শেখ মুস্তাক আহমদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। প্রশাসনের কাছে আমাদের আবদার থাকবে অনতিবিলম্বে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের এই রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র সহ 5 জন মানুষ নিহত হয়েছে। আমি তাদেরও আত্মার শান্তি কামনা করি। আমি অ্যাক্সিডেন্টের আগে আমাদের জেলা প্রশাসনকে আমি বলেছিলাম যে অন্তত গোবিন্দগঞ্জ পর্যন্ত আপনারা একটা ওয়ানের রাস্তা করতে পারবেন না, রাস্তা ঠিক করার জন্য। এখানে প্রতিষ্ঠান রাস্তাটা খুবই ব্যস্তময় হয়ে পড়েছে এবং তারা বিশেষ করে যারা সিএনজি চালায় বা লেগুনা যারা চালান এই বাইরে সবসময় ওভারটেক করে। আমরা যারা উত্তর এলাকা থেকে ইসলামগঞ্জে যাই আমরা খুবই রিস্কি অবস্থায় ইসলামগঞ্জে পৌঁছি। কোন সময় অ্যাক্সিডেন্ট ঘটে এখানে যারা আমাদের বিভিন্ন মহলে যদি আমাদের বক্তব্য শুনে থাকেন, আমরা আপনাকে দেশ দূরে আবেদন করবো, অনুরোধ করবো যে বিলম্বে সেদিনও আমাদের পৌর কলেজের সাবেক অধ্যক্ষ আমরা কয়েকজন যারা প্রশাসক মহলের সামনে আমরা আলাপ করেছি, শুনতে না পারেন পাগলা পর্যন্ত আমরা ওয়ানের রাস্তা করে
কারণ এখানে যে মেডিকেল কলেজ, পৌর কলেজ, মাদ্রাসা, পাগলা স্কুল, শান্তিগঞ্জ আব্দুল মজিদ স্কুল কলেজ, এরপরে সব ক্ষেত্রে মিলে একটা পিজি স্ট্রিট হয়ে গেছে। এমনি আপনার কাছে আমাদের ইউনিয়ন মহোদয়ের কাছে আমরা জেলা প্রশাসকের কাছে এই মেসেজটা পৌঁছে করে বলছি, অনতিবিলম্বে পাগলা থেকে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট পর্যন্ত একটা ওয়ান রাস্তা কিভাবে করা যায় তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য। আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করতে চাই যে আপনারা জানেন যে শান্তিগঞ্জ থেকে রবীন্দ্রগঞ্জের রাস্তা মাত্র 19 কিলোমিটার। এই 19 কিলোমিটার রাস্তা আমরা 1.5 যুগ ধরে সাফার করে আসতেছি। যারা চাকরি করেন তারা আমাদেরকে বলেন যে না আমরা কত এখানে কষ্ট করবো, রাস্তার অবস্থা এত না দেখার, এত নাজুক পরিস্থিতি যে আমরা স্কুলগামী ছেলেরা পর্যন্ত সাইকেল দিয়ে মাদ্রাসা আসতে পারে না। যারা শহর থেকে একটু বিভিন্ন মাদ্রাসায় বা স্কুলে যান তারা অত্যন্ত ক্লান্তি বোধ করেন। আমি এলজিডি মহোদয় বা ইউএনও মহোদয়কে বলতেছি, অনতিবিলম্বে 20 কিলোমিটার রাস্তা মেরামত করতে আর কতদিন সময় হবে? অনতিবিলম্বে এই রাস্তা মেরামতের কাজ করার জন্য আমি আপনাদের প্রতি সবাই আহ্বান করছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা একটা প্রতিবাদ মুক্ত সমাজ পেয়েছি। আমরা অতীতের এই প্রতিবাদের কর্মকাণ্ড থেকে আমরা 4 লাখ কাজ থেকে মুক্ত পেয়েছি। আমরা আর প্রতিবাদের দিকে যেতে চাই না। এই সুতরাং সুফলে বাংলা আক্রমণে আমরা ইসলামকে আমরা করতে চাই। এর জন্য যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, যদি কল্যাণ পেতে হয়, আমরা সারা দূরদান থেকে আমরা প্রমাণ দিয়েছি সিদ্ধান্ত ঐক্য চাই, কল্যাণমূলক রাষ্ট্র চাই। আমরা কল্যাণমূলক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য খেলাফত মজলিস আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা চাই এদেশের মানুষ সেখানে বসবাস করুক, এদেশের মানুষ শান্তিতে তাদের কর্মকাণ্ড নির্বাহ হোক, এটা আমরা চাই। কিন্তু বারবার এরা ক্ষমতার নামে বারবার ক্ষমতায় আসেন আর দেশের মানুষকে আমরা যে তুলেছিলাম আমরা সেই তুলেছিলাম। আমরা দেখি যে আওয়ামী লীগ 17 বছর তারা শাসন করেছে, বিএনপি 16 বছর শাসন করেছে, জাতীয় পার্টি 10 বছর শাসন করেছে। তাদের শাসন আমরা দেখেছি। তাদের শাসনে তো জেল, জুলুম, নির্যাতন, গুম, হত্যা নদীর আমরা দেখেছি। আর কত মায়ের বোকারি হবে? আমরা আর ওই সমস্ত শাসনের দিকে যেতে চাই না। এদেশের মানুষ ইসলাম কায়েম দেখে নাই, আমরা আগামী ইসলামী শাসন কায়েম দেখতে চাই। একটা কল্যাণমূলক রাষ্ট্র আমরা দেখতে চাই। খেলাফত মজলিস এই নেতা একটি ইনসাফ ভিত্তিক সমাজ উপহার দেওয়ার জন্য খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। খেলাফত মজলিস মনে করে যদি এই বিশ্বে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হয় তাহলে কল্যাণমূলক রাষ্ট্রের বিকল্প নেই, ইসলাম কায়েমের কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা আগামী দিনে ইসলাম কায়েম করতে চাই, আগামী দিনে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, আগামী দিনে ইসলামের পার্লামেন্ট আমরা করতে চাই। দেশবাসী যদি আমরা সচেতন থাকি, খেলাফত মজলিস আমরা জানেন যে আমরা খেলাফত মজলিস একটা সুশৃঙ্খল সংগঠন। আমরা নিয়মতান্ত্রিক ক্ষমতায় যেতে চাই এবং নিয়মতান্ত্রিক ক্ষমতা থেকে সরতে চাই। আমরা নিয়মের বহির্ভূত কোনো কাজ করতে চাই না। আমরা সরকারের কাছে মানুষকে খুন করবো না, আমরা শাসক করবো না, আমরা যাতে স্বাধীন হব, আমরা খেজমত করবো, আমরা শাসক করতে চাই না। তাই আমি ব্যস্তভাবে আহ্বান জানাবো যে খেলাফত মজলিসের এই সুশীতল করে এদেশের মানুষকে আসার জন্য ব্যস্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এর পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আজকের নির্বাচনী জনসভার প্রধান বক্তা আমাদের সুনামগঞ্জ 3 আসন শান্তিগঞ্জ জগন্নাথপুর সংসদীয় আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী জনতা হাফিজ শেখ মুশতাক আহমদ। محترم সভাপতি উপস্থিত খেলাফত মজলিসের জাতীয় নেতৃবৃন্দ জাহাঙ্গীর জেলা নেতৃবৃন্দ সুনামগঞ্জ 3 আসন শান্তিগঞ্জের মুরগিয়াম তরুণ যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোনো নির্বাচন দাঁড়িয়েছি খেলাফত মজলিস থেকে আমরা কোনো প্রার্থী হয়েছি সেই ব্যাপারে কোনো বলার আগে আমি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে চাই। আপনারা সবাই জানেন এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। 1947-এ পাকিস্তান কায়েম করা হয়েছিল একটা উত্থাল আন্দোলনের মাধ্যমে। এই পাকিস্তান কায়েম করার পিছনে একটা জনপ্রিয় স্লোগান ছিল পাকিস্তান জনপ্রিয় পাকিস্তান জনপ্রিয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগান দিয়ে পাক ভারত উপমহাদেশের মুসলমানদের জাগ্রত করে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড তৈরি করার যে প্রেক্ষাপট তৈরি করে করা হয়েছিল তার সুযোগে পাকিস্তান কায়েম করা হয়েছিল। এই পাকিস্তান কায়েম করার অন্যতম বক্তব্য ছিল যে পাক ভারত উপমহাদেশের মুসলমানরা অন্য কমিউনিটিতে পিছিয়ে তারা বৈষম্যের শিকার হচ্ছে। তারা যদি আলাদা ভূখণ্ড লাভ করে অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক সমৃদ্ধি, কালচারাল সমৃদ্ধি, ভাষাগত সমৃদ্ধি, একটা ইসলামিক ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্রের মাধ্যমে একটি সভ্য একটা উন্নত মুসলিম জাতি গঠন করা হবে। অথচ পাকিস্তান কায়েম হওয়ার পর থেকে 71 পর্যন্ত আমরা যে জিনিসটা পর্যবেক্ষণ করেছি ইতিহাসে যে পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক যে পাকিস্তান এলিট শ্রেণী ছিল তারা বাঙালি মুসলমানদেরকে ভাষাগত বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য সহ বাঙালি মুসলমান যে মুসলমানরা মুসলিম লীগ করে পাকিস্তান কায়েম করার পিছনে ড্রাইভিং ফোর্স ছিল সেই মেজরিটি বাঙালি মুসলমানকে বৈষম্য করার ফলে একটা দেশে যুদ্ধ বাঁধল। সেই যুদ্ধের ফলশ্রুতিতে বাংলাদেশ নামে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র কায়েম করা হয়েছিল। এই যুদ্ধ মূলত বৈষম্যের বিরুদ্ধে ছিল, অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে ছিল, ভাষাগত বৈষম্যের বিরুদ্ধে ছিল, জালিমের বিরুদ্ধে ছিল। এরপর আমরা যে দেখতে পাই 71-এর পর থেকে জুলাই আগস্টে যে বিপ্লব হলো সেই বিপ্লবে একই দিন, একই ধারা, একই বক্তব্য, একই প্রতিধ্বনি, সেই বৈষম্য। আমরা দেখতে পাই পাকিস্তান
বাংলাদেশ কায়েম হওয়ার পরও বাংলাদেশের মানুষের মাথা পিছায় অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে। সেখানে দুর্ভিক্ষ হয়েছিল, সেখানে মানুষ যে অধিকারের জন্য বাংলাদেশ কায়েম করেছিল, যে বৈষম্যের বিরুদ্ধে করেছিল, যে অর্থনৈতিক শোষণ থেকে তারা মুক্তি হতে চেয়েছিল, যে জুলুম থেকে, যে সাংস্কৃতিক যে বাস্তবতা বৈষম্য থেকে তারা মুক্ত হতে চেয়েছিল, বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য থেকে তারা এখন পর্যন্ত মুক্তি লাভ করতে পারে নাই। সেই বৈষম্যকে কেন্দ্র করে জুলাই আগস্টে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ জেগেছিল। সেই ধারাবাহিকতায় একটি শক্তিশালী স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল, যার পতনের মাধ্যমে যে 47 থেকে শুরু করে এই পাক বাংলাদেশের মানুষেরা যে স্বপ্ন দেখেছিল, দাঁড়ায় দাঁড়ায় যে বিপ্লব প্রতিবিপ্লব হয়েছিল, সেই কন্টিনিউয়েশন, সেই বৈষম্যের বিরুদ্ধে সর্বশেষ যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবের ফসল এখনো কিন্তু মানুষের দ্বার প্রান্তে আমরা পৌঁছতে পারি নাই। এর মূল কারণ হলো পাকিস্তান কায়েম করার পিছনে ইসলামী স্পিরিট ছিল, বাংলাদেশ কায়েম করার পিছনে বৈষম্যের বিরুদ্ধে যে স্পিরিট ছিল, সেই স্পিরিট আমরা কিন্তু এখনো বাস্তবায়িত করতে পারি নাই। এর ফান্ডামেন্টাল মৌলিক দলটি এবং দল এই জায়গায় ছিল যে মুসলিম জাতিসত্তা হিসেবে আমাদের দেশে ওরফের রাশেদার আদর্শের ভিত্তিতে রাসূলের শিখানো রাষ্ট্র পদ্ধতি, যেটাকে শরীয়তের পরিভাষায় খিলাফা ওয়া মিনহাজুন নবুওয়া বলা হয়, এই শরীয়তি পদ্ধতিতে খিলাফা ওয়া মিনহাজুন নবুওয়ার দায়, যেখানে জাতি বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করা হবে, সেই দ্বারাই কোন রাষ্ট্র পরিচালনা না হওয়ার কারণে আজ পর্যন্ত বাংলার মুসলমান, শুধু মুসলমান নয়, হিন্দু সহ এই দেশে আরো যত জাতির বসবাস, কোন মানুষের কোন কমিউনিটি এখন পর্যন্ত তার অধিকার ফিরে পায়নি। আমরা যে সুন্নতিকে গুরুত্ব দিয়েছি, দাড়ির সুন্নত, টুপির সুন্নত, লেবাসের সুন্নত, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সুন্নত, কিন্তু যে রাসূলের দাড়ি, টুপি, লেবাস আমরা গুরুত্ব দাবি দেন, সেই রাসূল, সেই খুলাফায়ে রাশিদিন রাষ্ট্র এবং সমাজ পরিচালনার জন্য আরেকটি সুন্নাহ তরিকা আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছিলেন। সেই সুন্নাহ তরিকা সম্পর্কে আমরা একেবারে বেমালুম। আর সেই কারণে আমরা এমন একটা সমাজে বাস করছি আজ, যে সমাজের কিছু মানুষ পেট ভরে খায়, ভালো বাসস্থানে বাস করে, ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারে, কিন্তু এই সমাজের একটা সিংহভাগ মানুষ দুবেলা পেট ভরে খেতে পারে না, তার একটা ভালো বাসস্থানের জায়গা নেই, তার সন্তানদেরকে একটা শিক্ষিত ভালো প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ নেই। এই যে একটা বৈষম্যপূর্ণ, এই যে একটা বিকৃত সমাজ ব্যবস্থা বাংলাদেশে বিরাজমান, এটা কখনো ইমানদারের সমাজ হতে পারে না, এটা কখনো মুমিনের সমাজ হতে পারে না, এটা কখনো খুলাফায়ে রাশিদার আদর্শের আলোকে রাসূল যেভাবে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন, সেই সুন্নাহ তরিকার উপর প্রতিষ্ঠিত হতে পারে না। আর এই জায়গায় আমাদের মূল গলতি। কাজেই মানুষের অধিকার নিশ্চিত করতে হলে, এই গরিব বঞ্চিত মানুষের অধিকার তাদের দ্বারে পৌঁছাতে হলে রাসূল যেভাবে বলেছেন, সে মানুষ মুমিন হতে পারে না যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। যেই সমাজ, আমরা যেই সমাজে বাস করি, এই সমাজ যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষ তার পেট ভরে খেতে পারে নাই, এই সমাজে যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষ ভালো বাসস্থানে বাস করতে পারে না, এই সমাজের শ্রমিক, নিম্ন আয়ের মানুষ যখন চিকিৎসার অভাবে মারা যায়, ভালো চিকিৎসা কেন্দ্রে যেতে পারে না, ভালো বাসস্থানে বাস করতে পারে না, দুবেলা পেট ভরে খেতে পারে না, এই সমাজকে যদি আমরা পরিবর্তন করতে না পারি,
তাহলে এই সমাজ থেকে কখনো বৈষম্য যে বিকৃতি এই সমাজে প্রতিষ্ঠা হয়েছে, এই বৈষম্য বিকৃতি আমরা দূর করতে পারবো না। আমরা দয়াল গরি মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতেছি, আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করছে। এরকম একটি ইনসাফ ভিত্তিক সমাজ, দেশ, রাষ্ট্র কায়েম করার লক্ষ্যে যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা আমাদের ম্যানিফেস্টোতে বলেছি আমরা সামাজিক সুরক্ষা নামে একটি স্কিম চালু করতে চাই, যে স্কিমের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের অন্ততপক্ষে একটি সর্বনিম্ন মানের একটা স্ট্যান্ডার্ড জীবন দ্বারা আমরা বজায় রাখতে পারি এবং তাদের জন্য সংরক্ষিত করতে পারি। এর আইডিয়ার পিছনে এই সমাজের লাখপতি যারা রয়েছে, যাদের ইনকাম লাখের উপরে রয়েছে, সেই লোকগুলোকে ট্যাক্সেশনের মাধ্যমে, রাষ্ট্রীয় ব্যবস্থায় জাকাতের মাধ্যমে এই সম্পদগুলো নিম্ন আয়ের মানুষের কাছে আমরা ট্রান্সফার করব, যাতে করে সবার মধ্যে একটা নিম্ন স্ট্যান্ডার্ড জীবন দ্বারা বজায় রাখার রাষ্ট্রীয়ভাবে একটা ব্যবস্থা আমরা করতে পারি। এই ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে করতে পারবো না। এই ব্যবস্থা নিশ্চিত করতে হলে পার্লামেন্টের সদস্য হতে হবে। আগামী পার্লামেন্টে যদি আপনারা এরকম ব্যক্তিকে, দেয়াল গরি মার্কার প্রার্থীকে আপনারা বিজয়ী করেন, তাহলে আমরা চাই এরকম একটা বিল ইন্ট্রোডিউস করতে পার্লামেন্টে, যেই বিল সকল মানুষের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করবে। এরকম একটা সমাজ বিপ্লবের চিন্তা নিয়ে এই রাষ্ট্র এই সমাজকে কিছু নতুনত্ব, কিছু উদ্ভাবনী জিনিস উপহার দেওয়ার জন্য আমরা নির্বাচনে নেমেছি। খেলাফত মজলিস দেয়াল গরির প্রার্থী আমরা গাতানুগতিক কোন প্রার্থী নই। আমরা গাতানুগতিক রাজনীতিতে অভ্যস্ত নই এবং গাতানুগতিক রাজনীতি আমরা করি না। ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হই, আমাদের দ্বারে পৌঁছাতে হলে কোনো পিএ, কোনো দলীয় লোক, কোনো দালাল ধরতে হবে না। আমাদের দ্বার আপনাদের জন্য 24 ঘন্টা উন্মুক্ত থাকবে। আপনারা আমাদেরকে জানাবেন কখন কোন জায়গায় আপনাদের দ্বারে গিয়ে উপস্থিত হবে। আপনারা যেভাবে, যে অবস্থায়, যে জায়গায় বাস করেন, জলাকীর্ণ একটি কুটির করে, আমি সেই অবস্থায়, সেই জায়গায় আপনার মতো বিছানায় গিয়ে বসবো। আমার জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে হবে না। যদিও আমার পড়াশোনা, গবেষণা দেশের বাহিরে এবং আমার জীবনধারা একটি উন্নত বিশ্বে, ওই জীবনধারার সাথে আমি অভ্যস্ত হলেও এই সমাজ, এই রাষ্ট্র ইসলামী আদর্শের আলোকে গড়ে তোলার জন্য একটি দরদি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্যই আমরা নির্বাচনে নেমেছি। এই পরিশ্রম করতেছি, আমরা টাকা পয়সা ব্যয় করতেছি। এখন যদি আপনাদের সামনে যে সুযোগ এসেছে, এই সুযোগটুকু যদি আপনারা কাজে না লাগান, এরকম সুযোগ যদি আপনারা হাতছাড়া করেন, তাহলে মনে রাখবেন কোরআনের সেই সতর্কবাণী, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যদি কেউ একটি ভালো কাজের জন্য সমর্থন করে, ফ্যাসিলিটেট করে, ওই ভালো কাজ যে সম্পন্ন করবে, ওই ভালো কাজের একটি অংশীদারিত্ব যে ফ্যাসিলিটেট। আর কেউ যদি খারাপ কাজ, দুর্নীতি বা এরকম কোন কাজ করে ফ্যাসিলিটেট করে, সাপোর্ট করে, এই দুর্নীতি যে করবে, যারা নির্বাচিত হয়েছে, যারা সহযোগিতা করেছে, তাদের আমল নামায়ও এই দুর্নীতির একটা অংশ এসে পৌঁছাবে। কাজেই এই যে ভোট, এটা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমানত। এই আমানত আপনারা সামান্য সুযোগে, সাময়িক সুযোগ পেয়ে আপনারা এটা নষ্ট করবেন না। আমরা দীর্ঘমেয়াদী সমাজ এবং রাষ্ট্রকে পুনর্গঠন করে ইনসাফপূর্ণ সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, খোলাফায়ে রাশিদার আদর্শে রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে চাই, সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্যই আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার ফাইনাল কথা হলো, বাংলাদেশ তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। এই দেশের মুসলমানরা যদি উম্মার জন্য কল্যাণকামী না হয়, উম্মার জন্য দরদি না হয়, তাহলে মুসলিম নাম ধারণ করা আমাদের জন্য ব্যথা। আমরা জানি আজ ফিলিস্তিনে কি হচ্ছে, প্রতিনিয়ত ফিলিস্তিনি মানুষকে হত্যা করা হচ্ছে, সেখানে দুর্বৃত্ত চলছে, অথচ এই বিশ্ব বিবেক কিছু করতেছে না। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে আমাদের একটা দায়িত্ব রয়েছে। এই মুসলিম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ফিলিস্তিনের ব্যাপারে জাতিসংঘে এবং বিভিন্ন সংস্থায়
জোরালো ভূমিকা রাখার জন্য। ইনশাআল্লাহ আমরা যদি এমপি নির্বাচিত হই, আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেই সব জায়গায় আজ মানবতা লুণ্ঠিত হচ্ছে, আজ যে বিশ্বের যেই সব জায়গায় মানুষরা নির্যাতিত হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা, তাদের পক্ষে আমরা বলিষ্ঠ আওয়াজ তুলব পার্লামেন্টে। এই সুযোগ করে দেওয়ার দায়িত্ব হলো আপনাদের। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে আমরা বাধ্য করব, তারা যেন ফিলিস্তিনের ব্যাপারে জোরালো ভূমিকা রাখে। এবং আমরা মুসলমান যেই জায়গায় এবং মানুষ যে জায়গায় বসবাস করে না কেন, তাদের প্রতি একটা দরদ আমাদের অবশ্যই থাকবে। কাজেই এই কথাগুলো আপনারা আগামী নির্বাচনে বিবেচনা করবেন। ইনশাআল্লাহ অনেকের সাথে আমার দেখা হয়েছে, সবার সাথে দেখা করে যদি সম্ভব হতো ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করতাম। সময় সীমিত হওয়ার কারণে আমি সবার সাথে দেখা করা সম্ভব হবে না। আমার প্রতিনিধি হয়ে আমার পক্ষ থেকে আপনারা সবার কাছে বার্তা পৌঁছাবেন, আমার মেসেজ পৌঁছাবেন, এবং ইনশাআল্লাহ যাদের সাথে দেখা হয় নাই আশা করি আপনাদের সাথে দেখা হবো, এবং আগামী সংসদ নির্বাচনে যে সুযোগ আপনাদের সামনে এসেছে সেই সুযোগটাকে আপনারা কাজে লাগাবেন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের কাঙ্ক্ষিত মেহমান থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের আলেম সমাজের আলিম কুল শিরোমণি, তরুণ সমাজের আইডল, গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক জননেতা মাওলানা মুফতি আলী হাসান উসামা, জননেতা হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা, জিন্দাবাদ 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 খেলাফত মজলিস খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ কোন পথে কাটে কোন সভাতে দেওয়াল করি শান্তিগঞ্জে দেওয়াল করি দক্ষিণগঞ্জে দেওয়াল করি জবানদাত্রে দেওয়াল করি দেওয়াল করি দেওয়াল করি দেওয়াল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। এতক্ষণ পর্যন্ত আমি অত্যন্ত মুগ্ধতার সাথে হাফেজ শেখ মুশতাক আহমদ ভাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনছিলাম। অনুষ্ঠান 4টায় শেষ হওয়ার কথা ছিল, 4:30 যেহেতু আজান হবে, মাঝখানে আবার মিছিলও আছে, ইতিমধ্যে 4:10 বেজে গেছে, তাই আমার আর আলোচনার সুযোগ নেই, আমি আলোচনা করবো না। শুধু ছোট ছোট 1-2টা বার্তা দিয়ে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর বার্তা হলো, আজকে সারাদিনই মনের মধ্যে একটা বিশেষ কষ্ট ছিল। কষ্টটা হলো, এক মুশতাক আহমদ ভাইয়ের প্রোগ্রামে যাচ্ছি, আরেক মুশতাক আহমদ গাজীনগরী ইতিমধ্যে শহীদ হয়ে আল্লাহ তাআলার মেহমান হয়ে গিয়েছে। আর কতদিন পর্যন্ত আমাদেরকে এমন দেশে থাকতে হবে যেখানে জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, যাকে তাকে এমনকি একজন আলেমকে পর্যন্ত এভাবে হত্যা করে ফেলা হবে। তারপর যখন দেখলাম যে যাকে হত্যা করা হয়েছে এবং যে হত্যা করার অপরাধে অভিযুক্ত হয়েছে উভয়ের পোশাকও এক, উভয়কে দেখতে শুনতে একই ঘরানার মনে হয়, তখন দিলের মধ্যে এই কষ্টটা আরো বেড়ে গেল যে আসলেই তো ব্যক্তির পরিবর্তন দিয়ে কিচ্ছু হয় না, ব্যক্তিকে দিয়ে কিচ্ছু হয় না, বরং মূল হলো আদর্শ। যতদিন পর্যন্ত আদর্শের জায়গাটা ঠিক না করা যাবে ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। এজন্যই তো দেখা যায় দেশের মধ্যেও কত সরকার আসে আর কত সরকার যায়, নির্বাচন আসলে কত নতুন মুখ সামনে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু বাস্তবতা এটাই, আদর্শবান ব্যক্তিদের হাতে যতদিন পর্যন্ত আমরা দায়িত্ব তুলে দিতে না পারবো ততদিন পর্যন্ত প্রতিটা পদে পদে প্রতিটা ধাপে ধাপে আমাদের উপর এই ভোগান্তি আর মুসিবত নেমে আসতেই থাকবে।
আমার একটা জিনিস ভেবে ভালো লাগছিল যে এখন এমন একটা হালতে আছি, কেউ যদি কোনোভাবে দেশ ছেড়ে বিদেশে যেতে পারে, সে মনে করে যে আল্লাহ আমাকে বিরাট বড় একটা আপদ থেকে, বিরাট বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে। সেখানে তো কথাই নাই, মানে এটার এখানকার গ্রিন কার্ড পেয়ে যাওয়া বা সেখানে থাকার সুযোগ পাওয়াকে তো মানুষ অনেকে দুনিয়ার জান্নাতের টিকিট পেয়ে যাওয়ার মতো মনে করে। সেখানে কতটুকু দেশ ওই আরামের জীবন ছেড়ে এখানে চলে আসতে পারে। দুপুরে লাঞ্চ করার সময় হাফেজ শেখ মুশতাক আহমদ ভাই বলছিলেন যে এখন যেহেতু একটা চাকরি করি, চাকরিতে চাইলেও বেশি দিন ছুটি তো দেয় না, কিন্তু আমাকে যেহেতু নির্বাচনী লড়াই করতে হবে, প্রয়োজনে আমি চাকরিটা ছেড়ে দিব, সব ছেড়ে দিয়ে আমি আমার এই জনপদে মানুষের খেদমতে পড়ে থাকবো। শুনে আমার বুকটা বড় হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা তো সাধারণত এমন নেতাদেরকে পাই যারা এটাকে ক্ষমতা মনে করে, বাপের তালুকদারি মনে করে, অথচ নেতা হওয়া দরকার এমন যারা এই দায়িত্ব, এটাকে দায়িত্ব মনে করবে, ক্ষমতা না। ক্ষমতা ভিন্ন জিনিস, দায়িত্ব ভিন্ন জিনিস। নেতৃত্বকে যদি দায়িত্ব মনে করা হয় তখন তারা মানুষের শাসক হবে না, মানুষের সেবক হবে। আর নেতৃত্বকে যদি ক্ষমতা মনে করা হয় তখন মানুষের মাথার উপর কাঁঠাল রেখে সেই কাঁঠাল নিজে খাওয়ার ধান্দা করবে। আমার পুরো বক্তব্যটা শোনার পর বারবার দিলের মধ্যে শুধু এই কথাটা আসছিল, আসলেই যদি আল্লাহ তাআলা আগামী দিনে এমন একটা পরিবর্তন এনে দেন যারা আসলেই জাতিকে নিয়ে কিছু করতে চায় এবং নিজের ফিউচারকে প্রয়োজনে কোরবান করে জাতির ভাগ্যকে গড়ে দিতে চায়, এইরকম মানুষগুলো দিয়ে যদি আমরা আগামীর পার্লামেন্টকে গড়তে পারি, অবশ্যই এই জাতির ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে। কারণ শেষ করি এই আয়াতটা শুনিয়ে, আল্লাহ কোরআনে একাধিক জায়গায় জানিয়েছেন তোমাদের উপর যত বিপদ নেমে আসে এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে। এটা পাপের ক্ষেত্রে যেমন সত্য, আমাদের নির্বাচনের ক্ষেত্রেও কিছুটা প্রয়োগযোগ্য। কিভাবে? আপনি আফসোস করবেন রাস্তাঘাট নাই, আপনি আফসোস করবেন মানবাধিকার নাই, আপনি আফসোস করবেন ধনী আর গরিবের বৈষম্য শুধু বাড়ছে, আপনি আফসোস করবেন মানুষের জান মাল ইজ্জত নিরাপত্তা বরবাদ হয়েছে, কিন্তু এটা চিন্তা করবেন না 500 টাকা খেয়ে ওই ভোটই তো দিয়েছি চোরকে, ভোটই তো দিয়েছি ডাকাতকে, ভোটই তো দিয়েছি সুদখোরকে, ভোটই তো দিয়েছি দুর্নীতিবাজকে, তো নিজেই তো আমার নিজেকে ফেলেছি বিপদের মুখে। আমি একদিনের 500 কথা চিন্তা করলাম, কিন্তু এটা আমি ভাবলাম না এই 500 টাকা সে দিয়েছে কিভাবে। নিজের কিডনি বেচে দেয় নাই, রক্ত বেচে দেয় নাই, বাপের জমি বন্ধক রেখে দেয় নাই, বরং এটা ব্যবসায় ইনভেস্ট করেছে। আজকে 500 দিয়েছে, আগামী দিনে 5,000 কোটি টাকা নিয়ে ইন্ডিয়ায় ভাগবে বলে। সুতরাং এই দেশকে কেউ তো বানাতে চায় এক টুকরা দিল্লি, কেউ বানাতে চায় এক টুকরা ওয়াশিংটন, কেউ বানাতে চায় এক টুকরা বেইজিং বা মস্কো। আসেন না, আমরা ভিন্ন একটা স্বপ্ন দেখি, আমরা এই দেশটাকেও এক টুকরা সোনার মদিনা হিসাবে গড়ে তোলার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে আর কোন মাজলুমের চোখে পানি দেখতে হবে না, আর কোন নারীকে ধর্ষিত হতে হবে না। একদিনই হয়তো সব পরিবর্তন, পুরো দেশের পরিবর্তন হবে না, তো পরিবর্তনের সূচনা আমাদের থেকেই হোক না। এই উপজেলার নাম কি? শান্তিগঞ্জ। নামের মধ্যেই কিন্তু শান্তি আছে। আর ইসলাম কিসের দিন রে ভাই? কিসের ধর্ম? শান্তির ধর্ম। মানে ইসলাম যেখানে যাবে শান্তি নিয়েই যাবে, যেখান থেকে মাইনাস হবে সেখান থেকে শান্তিও মাইনাস হবে। তা আপনারা কি চান আমাকে বলেন, শান্তিগঞ্জে থাকুক নাকি অশান্তিগঞ্জ হোক? যদি শান্তিগঞ্জ থাকুক, নামের সার্থকতা প্রমাণিত হোক, এটা যদি আসলে আপনাদের চাওয়া হয়, তাহলে আপনারা ইসলামকে প্লাস করবেন না মাইনাস করবেন? ইসলামকে প্লাস করতে হবে। ইসলাম যদি আসে ইনশাআল্লাহ শান্তিগঞ্জ শান্তি দিয়ে ভরে যাবে। আল্লাহ আমাদেরকে সেই সোনালী সুদিন দেখে যাওয়ার তৌফিক দান করুন। যেহেতু যুগ্ম মহাসচিব সাহেব এখানে উপস্থিত আছেন, আমি আমার সময়টা তার জন্য থাকছি। ইনশাআল্লাহ তার অত্যন্ত মূল্যবান আলোচনাগুলো আমরা হৃদয়ের ডায়েরিতে লিখে রাখবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন। খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 3 আসনের শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনের খেলাফত মজলিস মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ শেখ মোস্তাক আহমদ সাহেবের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ভাই বোনেরা, প্রখর রৌদ্রের মধ্যে অনেক কষ্ট স্বীকার করে এখানে আপনারা দীর্ঘক্ষণ যাবৎ নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আমি এজন্য আপনাদের প্রতি খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমি কয়েকদিন আগে একজন আলেম রাজনৈতিক নেতার অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করছি। সাথে সাথে এই হত্যাকাণ্ডের ব্যর্থতা বর্তমান এবং সমাজের আমি দায়ী মনে করছি। অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, সুনামগঞ্জ 3 আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ শেখ মোস্তাক আহমদের সম্পর্কে নির্বাচন সম্পর্কে বিস্তারিত কথা আপনারা শুনেছেন। আপনারা শান্তিগঞ্জের মানুষ, আমার বিশ্বাস আপনারা সবাই শান্তি চান। 1971 সালে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। উদ্দেশ্য ছিল আমরা শান্তিতে থাকব। শুধু শান্তিগঞ্জের মানুষই শান্তিতে থাকবে না, বাংলাদেশের সকল মানুষ শান্তিতে থাকবে। কিন্তু 54 বছরে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ তো দূরের কথা, এই শান্তিগঞ্জের মানুষও শান্তিতে থাকতে পারে না। তাহলে 54 বছরে আমরা অনেক সরকারের পরিবর্তন দেখেছি। অত্যন্ত লজ্জার বিষয় হচ্ছে 2024 সালে আমরা একটা সরকারকে পালিয়ে যেতে দেখেছি। কেন তারা পালিয়ে গেল? সরকার প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, তার নির্বাচিত এমপিরা, তার দলের নেতারা সবাই পালিয়ে গেল। কারণটা কি? 1 নম্বর কারণ ছিল তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। 2 নম্বর কারণ ছিল তারা দেশের কল্যাণে কাজ করে নাই। 3 নম্বর কারণ ছিল তারা দেশের মানুষের কল্যাণে কাজ করে নাই। 4 নম্বর কাজ ছিল তারা বিদেশিদেরকে খুশি করার এবং তাদের স্বার্থে কাজ করেছে। 5 নম্বর কারণ ছিল তারা দেশের মানুষের শান্তির বিরুদ্ধে কাজ করেছে, দেশের মানুষের হক নষ্ট করেছে, দেশের মানুষের অধিকার নষ্ট করেছে, দেশে খুন, গুম, জুলুম, নির্যাতন, শোষণ, আয়নাগর প্রতিষ্ঠা করে এই দেশকে জাহান্নামে পরিণত করেছিল। পরিণতিতে তাদেরকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তার কারণ আল্লাহ কোন জালিমকে বেশি দিন সুযোগ দেয় না। আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ মানবতার শত্রুদেরকে পছন্দ করে না। আল্লাহ সমাজে অশান্তি, বিশৃঙ্খলা পছন্দ করে না। তার সুস্পষ্ট প্রমাণ দীর্ঘ 16 বছর যারা এই দেশে জুলুম, শোষণ, অত্যাচার, নির্যাতন করে আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা প্রকাশ্যে দিবালোকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামী দিনে আমরা এমন সরকার চাই, এমন এমপি চাই, এমন মানুষকে ভোট দিতে চাই যে লোক শান্তির জন্য কাজ করবে, যে এমপি সাহেব মানুষের শান্তির জন্য কাজ করবে,
দেশের কল্যাণে কাজ করবে, মানুষের অধিকারে কাজ করবে, ইনসাফের জন্য কাজ করবে, ন্যায় বিচারের জন্য কাজ করবে, খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে। আমার বিশ্বাস খেলাফত মজলিস এমন একজন প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনারা অতীতে ভোট দিতে পারেন নাই, 15 বছরে প্রেসেন্ট পারেন নাই। আমরা আশা করছি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারবে, কিন্তু আমরা লক্ষ্য করছি নির্বাচন সহ এদেশের মানুষের ভোটাধিকার নিয়ে বিভিন্নমুখী ষড়যন্ত্র চলছে। এই সকল ষড়যন্ত্রের মধ্যে দলমত নির্বিশেষে শান্তিকামী দেশপ্রেমিক স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খেলাফত মজলিস মনে করে অনতিবিলম্বে বিশেষ করে সরকার ঘোষিত ফেব্রুয়ারি মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে। সেই নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়, এই জন্য বর্তমান সরকারকে অবশ্যই কয়েকটি কাজ করতে হবে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে যারা দীর্ঘ 16 বছর যাবৎ এই দেশে হত্যার রাজনীতি করেছে, যারা গুম করেছে, যারা শোষণ করেছে, যারা দেশের অর্থ পাচার করেছে, তাদের এবং তাদের সাথে যারা সহযোগিতা করেছে সকলের বিচার করতে হবে। কারণ অন্যায়কারী এবং অন্যায়ের সহযোগী, খুনি এবং খুনের সহযোগী, দেশের স্বার্থ বিরোধী এবং স্বার্থ বিরোধীদের সহযোগী সবাই সমান অপরাধী। সুতরাং আমরা আশা করব আগামী নির্বাচনে যাতে কোনো অবস্থাতেই দেশ বিরোধী, শান্তি বিরোধী, হত্যাকারী, অপরাধী কোন লোক এদেশে আর নির্বাচিত হতে না পারে। দ্বিতীয়ভাবে আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা করতে হবে। সেই সংস্কার অন্ততপক্ষে অতটুকু হতে হবে যাতে করে একজন ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে, তার প্রতীকে ভোট প্রদান করতে পারে। সেই ভোট যাতে কোনো প্রকার পেশি শক্তি অথবা অদৃশ্য শক্তির কারণে ভিন্ন কোনো জায়গায় না যায় এবং তার ভিত্তিতে, সমর্থনের ভিত্তিতে একটি নির্বাচিত সরকার এই দেশ পরিচালনা করতে পারে। এই জন্য আমরা মনে করি নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট হবেন সেই সকল প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ফ্যাসিবাদের কোনো দোসর এবং খাপটি মেরে থাকা তাদের কোনো অনুসারীরা যাতে এই নির্বাচনে কোনো অবস্থাতেই অবৈধ হস্তক্ষেপ করতে না পারে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি সকল পক্ষের মধ্যে যাতে সুষ্ঠু ভোটের ব্যবস্থা হয় তার জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করতে হবে। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের কাছে আহ্বান করতে চাই, আরজ করতে চাই, ভোট আপনার নাগরিক অধিকার, ভোট আপনার মৌলিক দায়িত্ব। এটা আপনি এমন কোন ব্যক্তিকে যদি প্রদান করেন, তাহলে সেই ভোটপ্রাপ্ত ব্যক্তি যদি মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে, তাহলে সেই কল্যাণের অংশীদার আপনিও হবেন। তিনি যত ভালো কাজ করবেন তার সওয়াব আপনিও পাবেন। আল্লাহ না করুন আপনার ভোটে যদি একজন খারাপ লোক, অসৎ লোক, স্বার্থবাদ, সুবিধাবাদী, দুশ্চরিত্র মানুষ নির্বাচিত হয়, ক্ষমতালোভী, স্বার্থপর মানুষ নির্বাচিত হয়, তাহলে তার সকল অপকর্মের দায়ও আপনার উপর বর্তাবে। সুতরাং আমরা কি চাই ভবিষ্যতে সৎ, ন্যায়পরায়ণ মানুষ নির্বাচিত হোক? তাহলে আমাদেরকে আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমরা সৎ লোককে ভোট দেব, আমরা ভালো লোককে ভোট দেব, আমরা দেশপ্রেমিক লোককে ভোট দেব, আমরা দেশের কল্যাণ চাই এমন লোককে ভোট দেব। সুতরাং হাফেজ শেখ মোস্তাক আহমদ এমন একজন মানুষ, আপনারা আগে অনেক মানুষকে ভোট দিয়েছেন, আমি জানি না অতীতে কেউ কখনো কোনো হাফেজকে ভোট দিয়েছেন কিনা। সুনামগঞ্জ, শান্তিগঞ্জে অতীতে কেউ হাফেজকে ভোট দিয়েছেন?
খেলাফত মজলিস এবার আপনাদের সামনে একজন হাফেজকে প্রার্থী করেছে। দ্বিতীয়ত হচ্ছে তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ। এই দেশে কিছু ব্যতিক্রম ছাড়া অনেকে নির্বাচনে আসে ব্যক্তিগত স্বার্থ এবং সুবিধার জন্য। আপনারা যতটুকু জানেন, হাফেজ শেখ মুস্তাক আহমেদের ব্যক্তিগত কোনো স্বার্থ এবং সুবিধা নাই। আল্লাহ তাকে বৈষয়িকভাবে দেশে বিদেশে অনেক সয় সম্পদ দিয়েছে, সুতরাং তার নিজের স্বার্থে মানুষের কাছ থেকে কোনো সুবিধা নেওয়ার প্রয়োজন পড়বে না, বরং তিনি তার নিজের সামর্থ্য যোগ্যতা দিয়ে মানুষের উপকার করতে পারবে। তৃতীয়ত হচ্ছে অনেকে সুনামের জন্য নির্বাচন করে। মুস্তাক সাহেবের দেশে বিদেশে আন্তর্জাতিক সুনাম আছে, নতুন করে সুনামের দরকার নাই। সুতরাং মুস্তাক সাহেব চায় এই শান্তিগঞ্জের শান্তি প্রতিষ্ঠা হোক, সুনামগঞ্জের সুনাম রক্ষা হোক। সুতরাং আপনাদের প্রতি আমার আরজ থাকবে, শান্তিগঞ্জে শান্তি প্রতিষ্ঠার জন্য, সুনামগঞ্জের সুনাম অর্জনের জন্য খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি মার্কার শেখ মুস্তাক আহমেদকে আগামী নির্বাচনে আপনারা ভোট দিয়ে, সমর্থন দিয়ে, সহযোগিতা করে দেশের কল্যাণে কাজ করার সুযোগ দেবেন। আপনারা নিজেরাও সেই কল্যাণের অংশীদার হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা নুরুল ইমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুবর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা, আপনাদের সবাইকে খেলাফত মজলিস দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে সভা কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হবে। এখন মিছিল হবে, মিছিল বাজার দিকে চলে যাবে, বাজার থেকে মাদ্রাসার সামনে গিয়ে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শেষ হবে। আমার সকলে মিছিলের জন্য প্রস্তুত হয়ে যায়।